তোমাদের সকলকে স্বাগত জানাই টিন্স বাড়ি অরুণিমা চ্যানেলে। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে ক্লাস 8-এর চ্যাপ্টার 1-এ তাপের পার্ট 5 নিয়ে আলোচনা করব। আজকের যে আলোচ্য টপিক সেটা হলো স্ফুটন, মানে আজকে স্ফুটন জায়গাটা পুরোটা কভার করা হবে। আগের পর্বে আমি বাষ্পায়নটা পুরোটা আলোচনা করেছিলাম, আজকে স্ফুটন নিয়ে আলোচনা করব। বাষ্পায়ন থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে, যেগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার আসে। তোমরা যদি সেটা না দেখে থাকো কমেন্ট করো, আমি লিঙ্ক শেয়ার করে দেবো। এখানে আমি একটা ছোট করে পার্থক্য বলে রাখি। আগের পর্বে বাষ্পায়ন পড়িয়েছিলাম, আজকে পড়াবো স্ফুটন। এই বাষ্পায়ন আর স্ফুটনের মধ্যে পার্থক্য কী? এই যে বাষ্পায়ন, এটা যে কোনো উষ্ণতায় ঘটে এবং তরলের উপরিতল থেকে ঘটে। মানে কোনো একটা পাত্র করে ধরো তুমি জল রেখেছো, যে কোনো তাপমাত্রাতে ঘটতে পারে। মানে তাপমাত্রা যে কমে গেলে যে বাষ্পায়ন হবে না সেরকম নয়, কম তাপমাত্রাতেও হতে পারে। আর তরলের ওপরি অংশ থেকে তাপটা বেরিয়ে যাবে। এক্ষেত্রে কি হয়, স্ফুটন হলো মানে একটা নির্দিষ্ট তাপমাত্রায় ঘটে এবং তার সাথে সাথে তরলের সমগ্র অংশ থেকেই মানে জল বাষ্প হতে থাকে বা তরল বাষ্প হতে থাকে, ঠিক আছে? সেইটাকেই বলছে স্ফুটন। তাহলে স্ফুটনের সংজ্ঞা কি লিখবে? একটি নির্দিষ্ট উষ্ণতায় তরলের সব অংশ থেকে দ্রুত বাষ্পীভবনের প্রক্রিয়াকে স্ফুটন বলে। ধরো তোমরা চা করছো, ঠিক আছে, চায়ের জল বসিয়েছো, ঠিক আছে। প্রথমে কি হবে, এই জলটা প্রথমে উত্তাপ পেয়ে আস্তে আস্তে গরম হতে থাকবে। যখন গরম হয় কি হয়, নিচ থেকে জল ওপরে যায়, ওপর থেকে জল নিচে আসে, এইরকম একটা ফ্লো চলতে থাকে, ঠিক আছে। তারপরে জলটা ফুটতে ফুটতে যখন 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যাবে, তখন কি হবে, এখান থেকে জল থেকে বাষ্প তৈরি হবে, ঠিক আছে। এবার এই যে বাষ্প হচ্ছে, সেটা কি এই জলের উপরিতল থেকে হচ্ছে? না, সমগ্র জলটা থেকেই হচ্ছে। নিচের জল গরম হচ্ছে, ওপরে চলে যাচ্ছে, হালকা হয়ে ওপরে গিয়ে সেখান থেকে বাষ্প হয়ে চলে যাচ্ছে। এইভাবে জলের সমগ্র অংশ থেকেই কিন্তু এই যে তোমার জলটা ফুটে বাষ্প হচ্ছে, এইটাকেই বলছে হলো স্ফুটন। এবার স্ফুটনাঙ্ক কাকে বলে, এটা দিয়েও প্রশ্ন আসে। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় তরলের স্ফুটন হয়, সেই উষ্ণতাটাকে তরলের স্বাভাবিক স্ফুটনাঙ্ক বলে। একটা জিনিসকে আমরা স্ট্যান্ডার্ড ধরেছি, সেটা হলো প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। কারণ চাপ যদি পরিবর্তিত হয়ে যায়, স্ফুটন বদলে যায়। সেই জন্য বলছি বায়ুমণ্ডলীয় চাপটা যখন প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় তরলের স্ফুটন হয়, সেই উষ্ণতাটাকেই তরলের স্বাভাবিক স্ফুটনাঙ্ক বলে। যেমন জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেন্টিগ্রেড বলতে আমরা বুঝি প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে বিশুদ্ধ জল 100 ডিগ্রি উষ্ণতায় ফুটে বাষ্পে পরিণত হয়। মানে জল ফুটে বাষ্পে পরিণত হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, ঠিক আছে। কিন্তু এখানে কোন জিনিসটা কনস্ট্যান্ট আছে, স্ট্যাটিক আছে, সেটা হলো প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। বায়ুমণ্ডলীয় চাপটা কিন্তু নির্দিষ্ট আছে। পরের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হলো এই যে তরলের স্ফুটনাঙ্ক, এটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। এই জিনিসটা খুব ভালো করে পড়তে হবে, পরীক্ষায় প্রশ্ন তো আসেই। তার সাথে সাথে এই জিনিসটার উপর ভিত্তি করেই একরকম অ্যাপ্লায়েন্স তৈরি করা হয়েছে, যেটাতে রান্না খুব তাড়াতাড়ি হয়, খাবার খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়। প্রথমে আসি এই যে মানে যে তিনটে যে ফ্যাক্টর, তার প্রথমটা হলো তরলের প্রকৃতি, ঠিক আছে। তাহলে তরলের প্রকৃতিতে কি বলছে, বিভিন্ন তরলের স্ফুটনাঙ্ক আলাদা আলাদা হচ্ছে। যে তরল যত বেশি উদ্বায়ী, সেই তরলের স্ফুটনাঙ্ক তত কম। যেমন আমি উদাহরণ দিয়ে বোঝাতে চাইছি, জলের স্ফুটনাঙ্ক কত, 100 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই জল 100 ডিগ্রি সেন্টিগ্রেডে ফোটে। ডাইইথাইল ইথার একটু কষ্ট করে বুঝে নিও, এইটার স্ফুটনাঙ্ক হলো 35 ডিগ্রি সেন্টিগ্রেড। সেই জন্যই ডাইইথাইল ইথার হাতে ঢাললে খুব তাড়াতাড়ি উবে যায়। তাহলে বুঝতে পারছো, যে তরল যত বেশি উদ্বায়ী তার স্ফুটনাঙ্ক তত কম। দেখো এটা 35 ডিগ্রি আর এর হলো 100 ডিগ্রি, ঠিক আছে। দ্বিতীয় যে বিষয় সেটা হলো তরলের ওপর চাপ। এটা খুব গুরুত্বপূর্ণ, খুব ভালো করে দেখবে। তরলের ওপর চাপ যত বাড়ানো হয়, স্ফুটনাঙ্ক তত বাড়ে। আবার তরলের উপর চাপ কমালে স্ফুটনাঙ্ক কমে, ঠিক আছে। মানে কোনো একটা পাত্রে তরল আছে, এটার উপর যদি চাপ কোনোভাবে বাড়ানো যায়, তাহলে এই তরলের স্ফুটনাঙ্ক কী হবে, বাড়বে। চাপ যদি কমানো হয়, স্ফুটনাঙ্ক কমবে, ঠিক আছে। তৃতীয় হলো তরলে দ্রবীভূত অপদ্রব্যের উপস্থিতি। মানে
তরলের সাথে অনেক সময় ধরো অনেক কিছু মেশানো হয়, সেক্ষেত্রে সেই যে তরলটার যে স্ফুটনাঙ্ক বদলে যায়। মানে তুমি প্লেন জল যখন ফোটাচ্ছ সেটা 100 ডিগ্রি সেন্টিগ্রেডে ফুটবে, কিন্তু জলের মধ্যে ধরো নুন দিয়ে সেই জলটাকে ফোটাচ্ছ সেটা কিন্তু 109 ডিগ্রিতে গিয়ে ফুটবে। তাহলে বুঝতে পারছো 9 ডিগ্রি সেন্টিগ্রেড বেশি লাগছে, বেশি উষ্ণতায় গিয়ে তবেই সেটা ফুটছে। তার মানে তরলে যখন কোনো অপদ্রব্য মানে তরলের মধ্যে অন্যান্য কোনো জিনিস মেশালে সেটার কিন্তু স্ফুটনাঙ্কটা বদলে বদলে যায়। এবার এই যে তরলের ওপর চাপ, এই বিষয়টার উপর নির্ভর করে তৈরি করা হয়েছে পরবর্তীতে, সেটা হলো প্রেশার কুকার। এই প্রেশার কুকারে কী করা হয়, নামটাই বুঝতে পারছো, প্রেশার কুকার মানে প্রেশার দিয়ে কুক করা হয়। প্রেশার মানে এক্ষেত্রে প্রেশার কুকারের ভিতরে যে খাদ্য দেওয়া হয় সেই খাদ্যের উপর চাপ বাড়ানো হয়। চাপ বাড়ালে কি হচ্ছে, স্ফুটনাঙ্ক, চাপ বাড়ালে স্ফুটনাঙ্ক বাড়ে। যেই চাপ বাড়ানোর ফলে স্ফুটনাঙ্ক বাড়ছে, তখন কি হয়ে যাচ্ছে, ওটা বেশি তাপমাত্রায় ফুটছে। বেশি তাপমাত্রায় যখনই ফুটবে খাদ্য তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। সেই জন্যেই বর্তমানে এটা একটা বহুল প্রচলিত মানে খাদ্য তৈরির একটা পাত্র, যেখানে খুব তাড়াতাড়ি খাদ্য তৈরি করা হয়। যে প্রিন্সিপালটার উপর কাজ করে সেইটা হলো এইটা, এর উপর যেই মানে প্রেশার বাড়ানো হয়, চাপ বাড়ানো হয়, তখনই সেটা ধরো যে জলটা 100 ডিগ্রিতে ফুটতো সেটা অনেকটা বেশিতে ফুটছে, 120 ডিগ্রি সেন্টিগ্রেডে ফুটছে। তার মানে কি, নর্মাল খাদ্য যে 100তে যেটা সেদ্ধ হতো 120তে সেটা কি হবে, বেশি সেদ্ধ হবে তাড়াতাড়ি, সেই জন্য খাদ্য সেদ্ধ হয়ে যায়। এবার আসবো প্রেশার কুকারের এই যে কার্যনীতি এবং কিভাবে কাজ করে, ডিটেলসটা দেখে নেব। পরের যে প্রশ্ন সেটা হলো প্রেশার কুকার কোন নীতির ওপর কাজ করে এবং এর কার্যপ্রণালী লেখো। খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, বারবার আসে, খুব ভালো করে এটা পড়তে হবে এবং বুঝতে হবে। ভালো করে শোনো। দেখো, আগেই বললাম যে প্রেশার কুকার কোন নীতির ওপর কাজ করে, তার জন্য এরমভাবে নীতি বলে একটা মার্ক করবে, নিয়ে লিখবে এই যন্ত্রে আবদ্ধ পাত্রে জলীয় বাষ্পের চাপ বাড়ানো হচ্ছে, তার ফলে 100 ডিগ্রির বেশি উষ্ণতায়, বলতে গেলে 120 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জল ফোটে। জলের সাথে যে খাদ্যবস্তু থাকে সেটাও ফোটে, সেই জন্য এই অবস্থায় খাদ্যদ্রব্য খুব দ্রুত সিদ্ধ হয়। এই প্রিন্সিপালটাকে কাজে লাগিয়েই প্রেশার কুকার তৈরি করা হয়েছে। ঠিক আছে, তাহলে চাপ বাড়ানো হচ্ছে, চাপটা কোথা থেকে আসছে, জলীয় বাষ্প থেকে আসছে। চাপ বাড়ানো হচ্ছে, তার ফলে খাদ্যদ্রব্য দ্রুত সেদ্ধ হচ্ছে, তাড়াতাড়ি রান্না হচ্ছে। কার্যপ্রণালী জানার আগে একটুখানি প্রেশার কুকারের স্ট্রাকচারটা দেখে নেব। এরকম একটা পাত্র হয়, অবশ্যই ভিতরে এরকম জল রাখতে হবে, কারণ প্রেশার কুকারে যাই সেদ্ধ করো জল ছাড়া সেদ্ধ হয় না, জল অবশ্যই রাখতে হবে। আর এইখানে যে এরম একটা ঢাকনার পাশে ধরো এরকমভাবে থাকে, এটা পুরোটা ঢাকনা বরাবরই থাকে, মানে ধরো এইরকমভাবে থাকছে, এই ঢাকনা বরাবর পুরোটা ঘিরে থাকছে। এইটা হলো এরমভাবে মানে এঁকে দেখালাম, ঠিক আছে। এটা হলো রবার প্যাডের একটা বেষ্টনী থাকে, দেখবে অনেক সময় প্রেশার কুকারে একটা রাবার ব্যান্ডের মতো জিনিস ইউজ করা হয়, সেইটা হলো রবার প্যাডের বেষ্টনী। আর এর পশ্চাতে একটা এরম হাতল আছে, যেটাতে গরম লাগে না ধরলে, সেইটা হাতল আছে। সামনে আছে হলো একটা পিন ভাল্ব, এই পিন ভাল্বের ওপরই এখানে প্রেশার দেওয়া থাকে এবং যেটা দিয়ে হুইসেল বার হয়। তার পাশে থাকে হলো সেফটি ভাল্ব, নামটা থেকে বুঝতে পারছো সেফটি ভাল্ব। এই ভাল্বটার এমনি সময় কাজ নেই, কিন্তু যদি ধরো কোনো খাদ্যদ্রব্য এখানে স্টাক হয়ে যাচ্ছে বা পিন ভাল্ব ভালোভাবে কাজ করছে না, তখন এই সেফটি ভাল্ব খুলে যায়, খুলে গিয়ে পুরো বাষ্পটা বার করে দেয়। যদি সেফটি ভাল্ব না খুলে যেত কি হতো, এর ভিতরে মানে জলের চাপ বাড়তে বাড়তে প্রেশার কুকার বাস্ট করতো, বিস্ফোরণ হতো। মানে সেই জন্য সেটা যাতে না হয় সেজন্য সেফটি হিসাবে আরও একটা ভাল্ব রাখা থাকে, সেটা হলো সেফটি ভাল্ব। এটা হলো প্রেশার কুকারের গঠন। এই স্ট্রাকচারটা কিন্তু অবশ্যই এঁকে নিয়ে বুঝে নিয়ে পড়তে হবে, ঠিক আছে। তাহলে প্রধানত তিনটে জিনিস, রবারের বেষ্টনী যেটার জন্যই জলীয় বাষ্পটা বার হচ্ছে না, ওর ভেতরে জমা থাকছে যেটার জন্যই প্রেশারটা বাড়ছে। পিন ভাল্ব থাকছে যেটা দিয়ে যখন প্রেশারটা অতিরিক্ত হয়ে যাচ্ছে কিছুটা বার করে দিচ্ছে। তার পাশে থাকছে সেফটি ভাল্ব, যখন এই পিন ভাল্ব ভালোভাবে কাজ করে না বা এখানে প্রেশার অত্যন্ত বেশি হয়ে যায়, তখন এই সেফটি ভাল্ব খুলে যায়। এবার আসি কার্যপ্রণালী। বলছে পাত্রটাতে জল ও খাদ্যদ্রব্য রেখে ঢাকনাটি বায়ুনিরুদ্ধভাবে লাগানো হয়। ঢাকনাটা যেই তুমি লাগিয়ে দিলে দেখবে যে ওটা এয়ারটাইট হয়ে যায়। এই অবস্থায় পাত্রটিকে উত্তপ্ত করলে জলীয় বাষ্প পাত্রের মধ্যেই জমা হয়। যেহেতু এয়ারটাইট, এর ভিতরে যে জল উবে গিয়ে যে বাষ্প হচ্ছে সেটা এর ভেতরেই স্টোর হচ্ছে, ফলে পাত্রের মধ্যে বাষ্পের চাপ ক্রমশ বাড়তে থাকে। মানে তার মানে এখানে বাষ্প হয়ে গিয়ে বাষ্পের চাপ, বাষ্প অনেক বেশি, বাষ্প যেই বেশি এখানে কি করছে, এই তরলটার উপর চাপ দিচ্ছে। তরলের মধ্যে আছে খাদ্যদ্রব্য, তার ফলে কি হয়ে যাচ্ছে, এই যে তরল,
তরলটার চাপ বাড়ালে তরলের স্ফুটনাঙ্ক কী হয়ে যায়, বেড়ে যায়, বেশি তাপমাত্রায় ফুটতে থাকে। এটা ফুটছে কত, 120 ডিগ্রিতে ফুটছে। যে 120তে ফুটছে তখন কী হয়ে যাচ্ছে, খাদ্য দ্রুত সিদ্ধ হয়ে যাচ্ছে। পাত্রের মধ্যে জলীয় বাষ্পের চাপ খুব বেশি হয়ে গেলে অতিরিক্ত চাপ পিন ভাল্ব তুলে মানে এখানটায় হুইসেলের মাধ্যমে কিছুটা বাষ্প বের করে দেয়। আর পিন ভাল্ব কোনো কারণে যদি কাজ না করে সেক্ষেত্রে সেফটি ভাল্ব খুলে যায় এবং বিস্ফোরণের হাত থেকে প্রেসার কুকারকে বাঁচাচ্ছে। এইভাবে কাজ করছে। খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এখান থেকে এটা দিয়েও প্রশ্ন আসে, বা প্রেসার কুকারে রান্না দ্রুত হয় কেন সেটা দিয়েও প্রশ্ন আসে। তখন এই কার্যপ্রণালীটাই কিন্তু মানে বলতে হবে। কারণ খাদ্যদ্রব্য এটা দিচ্ছ, বায়ুনিরুদ্ধভাবে আটকাচ্ছ, তার ফলে জল থেকে বাষ্প হচ্ছে, সেই বাষ্পটাই কি হচ্ছে, চাপ বাড়াচ্ছে, চাপ বাড়ালে জলের স্ফুটনাঙ্ক বাড়ছে, স্ফুটনাঙ্ক যেই বাড়ছে কি হচ্ছে, খাদ্য দ্রুত সেদ্ধ হয়ে যাচ্ছে, সেই জন্যে প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয়। তাহলে এইখান থেকে কিন্তু এই কার্যপ্রণালী হিসাবেও প্রশ্ন আসতে পারে, বা প্রেসার কুকারে দ্রুত রান্না কেন হয় সেটা দিয়েও প্রশ্ন আসতে পারে। দুটোই লিখতে হবে। আর নীতি হিসাবে এলে নীতিটা অবশ্যই এটা বলতে হবে। পরের যে প্রশ্ন সেটা এই সংক্রান্তই, সেটা হলো এই যে দার্জিলিংয়ে খাদ্যদ্রব্য সিদ্ধ করতে বেশি সময় লাগে কেন। শুধু দার্জিলিং নয়, যে কোনো পাহাড়ি এলাকাতেই খাদ্যদ্রব্য সিদ্ধ করতে বেশি সময় লাগে কেন। দেখো, যে কোনো পাহাড়ি এলাকা মানে সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে অনেকটা বেশি উঁচুতে অবস্থিত, তার মানে সেই জায়গায় বায়ুর চাপ সমুদ্রপৃষ্ঠ থেকে অপেক্ষাকৃত কম। দার্জিলিং সমুদ্রপৃষ্ঠ থেকে অনেকটা উঁচুতে অবস্থিত, তাই এখানে বায়ুমণ্ডলীয় চাপ প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের অপেক্ষা কম। তার মানে যত উপরে উঠবে বায়ুমণ্ডলীয় চাপ তত কমতে থাকবে, ফলে ওই স্থানের জলের স্ফুটনাঙ্ক কম হয়। ঠিক আছে, চাপ কম হলে কি হবে, স্ফুটনাঙ্ক কম হবে, ফলে ওই সমস্ত স্থানে জল 100 ডিগ্রি সেন্টিগ্রেডের কম তাপে কম উষ্ণতাতেই ফুটতে থাকবে, তাই খাদ্যদ্রব্য সিদ্ধ হতে বেশি সময় লাগবে। ঠিক আছে, তাহলে যত উচ্চতা বাড়ছে কি হচ্ছে, চাপ তত কমছে। চাপ কমলে কি হয়, স্ফুটনাঙ্ক কমে। স্ফুটনাঙ্ক কম মানে তাড়াতাড়ি জল ফুটে যাচ্ছে, কিন্তু জল ফুটলে তো হবে না, খাদ্যদ্রব্যটাকে সিদ্ধ হতে হবে। সিদ্ধ হওয়ার জন্য ততটা তাপ লাগছে না, সেই জন্য খাদ্যদ্রব্য দেরিতে সিদ্ধ হচ্ছে। ঠিক আছে, এটা শুধু দার্জিলিং বলে বলেছে, যে কোনো পাহাড়ি এলাকাতে এটাই হয়। পরের যে প্রশ্ন সেটা দেখো, স্ফুটনের লিনতাপ কাকে বলে। উষ্ণতা স্থির রেখে কোনো তরলের একক ভরকে বাষ্পীভূত করার জন্য যে তাপ প্রয়োজন, মানে একটা নির্দিষ্ট ভরের তরলকে একটা নির্দিষ্ট মানে বাষ্পে পরিণত করার জন্য যতটা তাপ লাগছে সেইটাকেই বলছে ওই তরলের স্ফুটনের লিনতাপ। যেমন জলের যেমন স্টিমের লিনতাপ হলো 537 ক্যালোরি পার গ্রাম, মানে 1 গ্রাম জলকে ফুটিয়ে বা মানে স্ফুটনের মাধ্যমে বাষ্পে পরিণত করতে 537 ক্যালোরি তোমার এই মানে লিনতাপ প্রয়োজন। ঠিক আছে, এখান থেকে আর একটা প্রশ্ন আসে যেটা ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হলো 100 ডিগ্রির জল, 100 ডিগ্রি সেন্টিগ্রেডের জল না 100 ডিগ্রি সেন্টিগ্রেডের বাষ্প, কোনটা বেশি উত্তপ্ত বা কোনটাতে হাত তাড়াতাড়ি পুড়ে যাবে। এক্ষেত্রে হবে কি, 100 ডিগ্রির বাষ্প, কারণ 100 ডিগ্রি সেন্টিগ্রেডের বাষ্পে 537 ক্যালোরি পার গ্রাম এই তাপটাও আছে। তাহলে কোনটা বেশি গরম সেই হিসাবে দেখতে গেলে বাষ্প, সেজন্য বাষ্পটা তাড়াতাড়ি হাতকে পুড়িয়ে দেবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো, আর তোমরা এই ভিডিওটাকে লাইক করো, বেশি বেশি করে শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।